আজকে যে স্লাইডটা আমরা কভার করব সেটা হচ্ছে ওয়্যারহাউসে ইউজুয়ালি কি কি ফাংশনস গুলো হয়ে থাকে। এর পরবর্তী যে স্লাইডগুলো থাকবে মানে আরেকটা সেশন যেটা হবে দ্যাটস গোয়িং টু কভার হাউ দিস ফাংশনস আর টেকিং প্লেস। সো এই দুইটা ভাবে আমরা ভাগ করে ফেলছি। সো যেহেতু আমরা ওয়্যারহাউসে কি কি ধরনের ফাংশনস আসলে হয় সেটা একটু দেখার চেষ্টা করছিলাম, তার মানে একটু আগে দেখে নেই যে ওয়্যারহাউসটা বেসিক্যালি কি। সো ওয়্যারহাউসটাকে যদি আসলে ভাগ করে দেখেন, WARE আর হাউস তো মানে বুঝতে পারছেন, দুটাকে যদি আমি স্প্লিট করে ফেলি তাহলে বলা হচ্ছে ওয়্যার মানে হচ্ছে একই ধরনের জিনিসপত্র, আর হাউস মানে হচ্ছে আপনার একটা ফ্যাসিলিটি যার থাকার স্থান হতে পারে। তার মানে আপনি একই ধরনের জিনিসপত্র একটা পার্টিকুলার স্থানের মধ্যে সংরক্ষণ করছেন। এখন এইটা আমাদের ক্ষেত্রে যদি দেখেন এনশিয়েন্ট টাইম থেকেই ওয়্যারহাউসটা আসলে ছিল। বাট আমরা সেরকম ভাবে যদি আসলে দেখতে চাই যে স্পেসিফিক ওয়্যারহাউসের কোনো আলামত আছে কিনা, দেন উই হ্যাভ টু গো ব্যাক টু দ্য আমাদের সেই রোমান টাইমসে যাওয়া লাগবে, যেটা অলরেডি পাওয়া গিয়েছে মাটির নিচে। সেটা আমরা দেখতে পাচ্ছি, এই যে ভিজুয়ালাইজ আপনার সামনে হয়তো হবে। সেটার মধ্যে থেকে বলা হচ্ছিল যে আপনার প্রায় 225,000 মানে হচ্ছে 2,25,000 স্কোয়ার ফিটের একটা ফ্যাসিলিটি, যার মধ্যে থেকে 140টার উপরে রুম আছে। এর মধ্যে থেকে বিভিন্ন ধরনের জিনিসপত্র, লোকালস আর ইম্পোর্টেড সব জিনিসপত্রগুলোই থাকছিল। লোকালস এর মধ্যে থেকে আপনারা ওই যে শস্য দানার কথা বলছেন, চাল ডাল গম এরকম যেগুলো ছিল, এবং ইম্পোর্টেড আইটেমস গুলোর মধ্যে থেকে ওরা মেনশন করছে ক্লোদিং, বাইরে থেকে যে সমস্ত রেশম টাইপের ক্লোথ গুলোকে আনছিলেন, মসলিন, অলিভ অয়েলের কথা বলছিলেন, এই ওয়াইন টয়ন এই জিনিসগুলোকেও তারা রাখতো। তো ওয়্যার হাউস মূলত ওয়্যার অ্যান্ড হাউস, ওয়্যার মানে হচ্ছে একই ধরনের জিনিসপত্র, এবং হাউস বলতে হচ্ছে একটা ফ্যাসিলিটি বা স্থান যেখানে আপনি সংরক্ষণ করছেন। এখন কন্টেম্পোরারি ডেফিনেশনস গুলোকে যদি একটু দেখতে চাই তাহলে এখনকার বলা হচ্ছে ওয়্যারহাউস ইজ এ লার্জ বিল্ডিং এর কথা বলা হচ্ছে, যে স্থানটা অনেক বড় হবে। সেটা আসলে বাংলাদেশের পার্সপেক্টিভে কতটুক মানে এই আমাদের এর আর সিটির মধ্যে থেকে, মেট্রোপলিটন সিটির মধ্যে থেকে আসলে কতটুক বড় জায়গা সেটা নিয়ে একটা কোয়েশ্চেন থাকে। বাট আউটসাইড সিটির মধ্যে থেকে বা আউটসাইড ঢাকা আর আশেপাশের বাইরের যেগুলো আছেন সেগুলো একটু বড় জায়গা নিয়ে। বাট আমরা ওয়্যারহাউস যেটা দেখেছি অ্যামাজনের কথা বলেন, ওদেরটার 59 ফুটবল গ্রাউন্ডসের সমান, এবং ওদের সবচেয়ে বড় ওয়্যারহাউসটা যেটা 66.6 মানে 67 ফুটবল গ্রাউন্ডের সমানের কথা বলছে। তো তার মানে ইটস এ ভেরি লার্জ লার্জ স্পেস। বাংলাদেশের পার্সপেক্টিভটা আসলে একটু আমরা যদি, বিকজ আমাদের ল্যান্ডই তো ভেরি স্কেয়ার্স, সো সেইখানের মধ্যে থেকে সব ধরনের জিনিসপত্র রাখা হয়। অনেক ক্ষেত্রে দেখেছেন আমরা যে আমাদের বিভিন্ন ধরনের ম্যাটেরিয়ালসের কথা অলরেডি বলেছিলাম। র ম্যাটেরিয়ালস মানে যদি আমি ইয়ের কথা বলি, আকিজের এক্সাম্পল দেই, তার মানে যে জুসটা আমার প্রয়োজন সেই এই ম্যাঙ্গো জুসকে বানাতে র ম্যাটেরিয়ালস দরকার পড়বে সুগার, আর হতে পারে ফ্লেভার, তারপরে হতে পারে কালার এবং ম্যাঙ্গো, দিজ আর র ম্যাটেরিয়ালস। সেগুলোকে আপনি প্রসেস করে আপনি যেই জুসের বোতলটা পাচ্ছেন সেটাকে হচ্ছে ফিনিশ গুডস বলা হচ্ছে। এবং WIP মানে হচ্ছে ওয়ার্ক ইন প্রগ্রেস, তার মানে যেই এই কাজটা চলমান অবস্থায় আছে। এটাকে হতে পারে তার মানে তার সম্পূর্ণ রূপে আপনি এখনো দেননি। আমরা যেরকম বলতে পারি সেমি ফিনিশ গুডস, যেমন আকিজের ক্ষেত্রে যে ফ্রুটিকা জুসটা আমরা খেয়ে থাকি, ওরা একেবারেই ডাইরেক্টলি বোতল বা পেট বোতলে বানায় না। ওরা কি করে, ম্যাঙ্গো যেহেতু সিজনাল ফ্রুট, সেই জন্য ম্যাঙ্গো এই 3 বা 4 মাসে যে হারভেস্ট করতে পারে, করার পর সেগুলোকে তারা পাল্প আকারে রেখে দেয়, সেটাকে 2 বছরের পর্যন্ত প্রিজার্ভ করতে পারে। সো ওইটাই হচ্ছে এই যে ঘন আকারে যে পাল্পটা থাকে সেটাকে বলা হচ্ছে WIP অথবা সেমি ফিনিশ গুডস। MRO আছে, MRO হচ্ছে মেইনটেনেন্স, রিপেয়ার অ্যান্ড অপারেশন গুডস। তার মানে আপনার ব্যবসা, যদি আপনার প্রোডাকশন হয়, সেই ব্যবসাটাকে পরিচালনা করার জন্য আপনার বিভিন্ন ধরনের সরঞ্জাম দরকার পড়ে। হতে পারে স্পেয়ার পার্টস, হতে পারে নাট বোল্টস, হতে পারে আপনার যেমন টুল বক্স, হতে পারে গ্রিজ, বেয়ারিং, এনিথিং অ্যান্ড এভরিথিং দ্যাট ইউ রিকোয়ার টু মেক শিওর যে আপনার প্রোডাকশনটা সবসময় চলমান থাকে, অথবা যেই সার্ভিসটাই দিচ্ছেন সেই মেশিনটা আপনার জন্য চলমান থাকে। হতে পারে আপনার এসির গ্যাস রেখেছেন, হতে পারে লুব্রিকেন্ট মোবিল অয়েল রেখেছেন। এইটা হচ্ছে মেইনটেনেন্স, রিপেয়ার অ্যান্ড অপারেশন। তারপরে হচ্ছে মার্চেন্ডাইজের কথা বলা হচ্ছে। মার্চেন্ডাইজ মূলত সেই জিনিসগুলোকে আমরা বলার চেষ্টা করি, সেগুলা হচ্ছে ধরেন আকিজ কি বানাচ্ছে, ফ্রুটিকা জুস বানাচ্ছে। আকিজ ফ্রুটিকা জুসটা মিনা বাজারের কাছে বিক্রি করলো, কেন বিক্রি করলো? কারণ মিনা বাজার সেই জুসটা পরবর্তীতে আমার আপনার কাছে বিক্রি করবে একটা প্রফিটের আশায়।
তার মানে মিনা বাজার bought the juice so that he can actually resell to us। এই যে মিনা বাজার যে জিনিসটাকে ক্রয় করলো আকিজের কাছ থেকে, সেটা হবে মার্চেন্ডাইজ, কারণ সেটা পুনরায় সে আরেকটা ব্যক্তির কাছে লাভের আশায় অ্যাট এ প্রফিটে সেটাকে ছেড়ে দিচ্ছে। ট্রানজিট ইনভেন্টরির কথাটা বলেছিলাম, ট্রানজিট ইনভেন্টরি হতে পারে যে আমার সেই আকিজের কথাটাই যদি বলি, চাঁপাইনবাবগঞ্জে তার ফ্যাক্টরি আছে, সেই ফ্যাক্টরি থেকে জুসের বোতলগুলোকে ছেড়ে দিয়েছে, গাড়ি করে আসছে। এসে কোথায় আসার কথা? আমাদের ক্যাম্পাসের সাথে মিনা বাজারের যে গোডাউনটা আছে বা ওয়্যারহাউস আছে সেখানে আসার কথা, কিন্তু এখনো সে সিরাজগঞ্জেই আছে, এখনো এসে পৌঁছায়নি। তার মানে সে যে এখনো যে চলমান আছে, পথের মধ্যে আছে, সেইগুলাকেই বলা হচ্ছে ট্রানজিট ইনভেন্টরি। তার মানে যেই ইনভেন্টরি যেই স্থানের উদ্দেশ্যে ছাড়া হয়েছে, সেই স্থানে এখনো পর্যন্ত সে রিচ করতে পারেনি। হতে পারে সে ঢাকার মধ্যে ঢুকেছে, হতে পারে সিরাজগঞ্জে, হোয়াট এভার দ্য প্লেস ইজ, ইট ডিড নট রিচ ইটস ফাইনাল ডেস্টিনেশন। এটাকে বলা হচ্ছে ট্রানজিট ইনভেন্টরি, ওই জন্য একটা গাড়ির ছবি দেওয়া হয়েছে। অ্যান্টিসিপেশন ইনভেন্টরির কথা যেটাকে বলছি, অ্যান্টিসিপেট মানে হচ্ছে আপনি হয়তো কিছু ফোরকাস্ট করছেন, কিছু অনুমান করছেন। আমরা অনুমানটা কিভাবে করে থাকি? প্রিভিয়াস কোনো ঘটনার উপর বেস করে, দ্যাট মিনস হিস্টোরিক্যাল ডেটা। সো গত বছর আমার কাছে ছিল, দেখেছি যে রোজার সময় আপনার ছোলা, চিনি, সুগার, সুগার আছে, ফোস্টার ক্লার্ক, তারপরে হতে পারে আরো বেগুনি বা এই ধরনের জিনিসপত্রের দাম বেড়ে যায়। তার মানে ইউজুয়ালি রমাদানের টাইমে খেজুর, ছোলা, ডাল, তারপরে হতে পারে ফোস্টার ক্লার্ক, এই সব কিছুর দাম বেড়ে যায়। এখন আমি কি করব? আমি হয়তো পার্সোনাল লেভেলে এগুলাকে খাওয়া বন্ধ করে দিলাম। এখন আকিজ ফ্রুটিকা যে জুসটা বানায়, সেটা প্রতি বছর যেরকম বানায় রোজার সময় তারা বানাবে। এখন রোজার মাসে চিনির দাম 10 টাকা বেড়ে গিয়েছে বলে ওরা কি আপনার কাছ থেকে জুসের দাম বেশি নিতে পারবে? সার্টেনলি নট। অথবা তারা বলবে যে চিনির দাম বেড়ে গিয়েছে বলে এইবার সুগার ফ্রি জুস খান, ডায়াবেটিক জুস খেয়ে আপনি থাকেন, সেটা তো বলতে পারবে না। এই জন্য ওরা কি করে, যে প্রতি বছর যেহেতু এই কয়েকটা মাস তাদের দাম অনেক বেড়ে যায়, এইটাকে অ্যান্টিসিপেট করে এই বছরও তো দাম বাড়বে। তার মানে আমি মার্চ মাসে যেহেতু প্রতি বছর রোজা হচ্ছে, আমি এই ডিসেম্বর থেকে কেনা শুরু করলাম সুগার, কারণ প্রতি বছরের মতো মার্চ মাসে যেহেতু দাম বেড়ে যায়, এই জন্য আমি ডিসেম্বর থেকেই আমি কিনে মজুত করা শুরু করলাম। সেটাকে বলা হচ্ছে অ্যান্টিসিপেশন ইনভেন্টরি। বাফার ইনভেন্টরিটাকে বলা হচ্ছে, বাফারের আরেকটা নাম হচ্ছে সেফটি স্টক। আমরা সাইকেল স্টক এবং বাফার ইনভেন্টরিটা একসাথে বলবো। যেমন একটা চিন্তা করে দেখেন, আপনি নতুন একটা সংসার স্টার্ট করেছেন, your new family, you have been recently married, এবং আপনারা প্রথম মাসে দেখেছেন যে আপনাদের আর সংসার চালাতে গেলে প্রায় প্রতিদিন হাফা কিলো চাল লাগে। মাসে আপনাদের এর হাফা কিলো হলে 15 কেজির মতো চাল লাগে। তার মানে আপনারা ব্যস্ত মানুষ, অফিস করেন, মাসে একবার বাজার করতে যেতে পারেন। So তার মানে মাসে যেহেতু একবার বাজার করতে যেতে পারেন, প্রতিদিন হাফা কিলো লাগে, 30 দিনে আপনার 15 কেজি চাল লাগে। তার মানে এই 30 দিনের সাইকেলটা পূরণ করতে আপনার 15 কেজি চাল লাগে। কেন 15 কেজি চাল লাগে? প্রতিদিন যদি হাফ কিলো লাগে এবং 30 দিনে, তাহলে 15 কেজি। বাজারে যান মাসে একবার। তার মানে এই 30 দিনের যে সাইকেল, সেই সাইকেলটাকে চলার জন্য আপনার প্রয়োজন হচ্ছে সেই 15 কেজি চাল, প্রতিদিন হাফ কিলো করে। এখন আপনার আহ, 15 কেজি চাল আনলে 30 দিন টাই টাই করে আপনার চলে যায়। হোয়াট ইফ আমরা হয়তো আপনার বাসায় বেড়াতে গেলাম, দাওয়াত খেতে গেলাম, তখন কি হবে? আপনার তো ও নিজের চালের মধ্যে শর্টেজ পড়ে যাবে। আমরা প্রায় ধরেন মাসে 1-2 বার আর আপনার বাসায় বেড়াতে যাই, বা আপনি আমাদেরকে দাওয়াত করেন। সো এরকম যেরকম বিপদ হয়তো ও না আসে, তার মানে অল অফ আ সাডেন কোনো গেস্ট চলে আসলো, অল অফ আ সাডেন হয়তো আপনার আত্মীয় আসতে পারে, ফ্রেন্ড আসতে পারে, এনিওয়ান আসতে পারে। ওই জন্য আপনি এরকম যেন বিপদের সম্মুখীন হতে না হয়, সেই জন্য অ্যাডিশনাল এই যে প্রতিদিন হাফ কিলো করে 30 দিনে 15 কেজি, তার সাথে আপনি হয়তো 5 কেজি এক্সট্রা কিনে রাখছেন। তার মানে 15 কেজিটা হচ্ছে এই 30 দিন চলার জন্য আপনার জন্য টাই টাই হয়ে যাচ্ছে। দ্যাট ইজ এ সাইকেল স্টক। আর যদি কোনো গেস্ট আসে, তখন যেন বিপদে না পড়েন, তখন এক্সট্রা 5 কেজি কিনে রাখলেন। সেটাকে হচ্ছে বাফার ইনভেন্টরি অথবা সেফটি স্টক বলা হয়।
সেফটি স্টক হচ্ছে সেই বিপদের বন্ধু। আমার আপনার আব্বা আম্মা ছোটবেলা থেকে দেখতেন যখন ইউনিভার্সিটিতে পড়েছেন, প্রতি মাসে তো আপনাকে ধরেন হিসাবে ধরলাম প্রতিদিন 200 টাকা করে হাত খরচ করে 30 দিনে 6,000 টাকা দিচ্ছে। আর এক্সট্রা আপনাকে 1,000 টাকার একটা নোট আপনার ওয়ালেটে দিয়ে দেয় ইন কেস বই কেনা লাগে, প্রিন্ট আউট করা লাগে, অথবা এমার্জেন্সি কোনো কারণ হলে ওই 1,000 টাকাটা আপনি খরচ করবেন। তার মানে প্রতি মাসে যে আপনাকে 6,000 টাকা দিচ্ছে, দ্যাট ইজ এ সাইকেল স্টক বা সাইকেল ইনভেন্টরি। আর ওই যে ওয়ালেটের কোনায় 1,000 টাকা রেখে দিচ্ছে যদি কোনো বিপদে পড়েন, দ্যাট ইজ এ সেফটি স্টক। ডিকাপলিং ইনভেন্টরি আগে বলেছিলাম, এটা আমাদের আগের স্লাইডগুলোতে আছে, বাট ডিকাপলিং ইনভেন্টরির এর আর ওয়ার্ক ইন প্রোগ্রেসটাকে হয়তো একইভাবে মিলানো সম্ভব। ডিকাপলিং মানে হচ্ছে আমার একটা প্রোডাক্টের ফুল বা ফিনিশ এর রূপ যেটা হতে পারে, যেমন আপনার আহ, ইয়ের কথা যদি বলি, একটা চাইনিজের দোকানে গিয়েছেন, চাইনিজের দোকানের মধ্যে থেকে আপনার যেই চিকেনগুলো বা চিকেন ফ্রাইগুলোর প্রয়োজন পড়ে, আপনি কি করছেন, চিকেন ফ্রাইগুলোকে মেরিনেট করে রেখে দিচ্ছেন। এখনো তার সম্পূর্ণ রূপ যেটা একেবারে করকরে ভাজা সেরকম না ভেজে রেখে আপনি কি করছেন, মেরিনেট করে রেখে দিচ্ছেন, আসার সাথে সাথে কি ফ্রাই করে রাখেন। ডিকাপলিং ইনভেন্টরিটা প্রিভিয়াসলি আমরা ডিটেলে এক্সপ্লেনেশন করেছিলাম আমাদের অনেকগুলো এক্সাম্পল দিয়ে, এই জন্য আজকে আর সেটার দিকে যাচ্ছি না। সো আমাদের এই ধরনের ইনভেন্টরিগুলো আছে। তো আমাদের ওয়্যারহাউসে আসলে আমরা সেই জিনিসগুলোকে রাখার চেষ্টা করি সো দ্যাট আমার যেই কাস্টমার অন টাইমে প্রোডাক্টটা পান এবং খুব কম খরচে প্রোডাক্টটাকে পেতে পারেন। এই ওয়্যারহাউস আমাকে কাস্টমারকে অতি অল্প সময়ে এবং অতি কম খরচে সার্ভ করার একটা ক্যাপাসিটি বিল্ড আপ করে দেয়। যেমন আপনারা এর পরের এক্সাম্পলে দেখলেন, যদি ফ্রুটিকার কথা বলে থাকেন, আকিজের ফ্যাক্টরি হচ্ছে সেই চাঁপাইনবাবগঞ্জে। এখন আমাদের তো ম্যাঙ্গো জুস খেতে ভালো লাগে। এখন আমরা কি যদি অর্ডার করি ঢাকা থেকে, বিভিন্ন জায়গাতে দেখেছেন যে ঢাকার বাইরে যদি ডেলিভারি দিতে হয় দ্যাটস 130 টাকা। এবং 130 টাকার আপনি চিটাং থেকেই যদি বলেন আপনার ডেলিভারি নিতে হলে, দেখেন আপনার 2 দিন সময় লাগবে, শিপিং কস্ট 130, অ্যাকচুয়াল ইউনিট প্রাইস 30 টাকা। তার মানে ওই 30 টাকার জিনিস খেতে আপনার 130 টাকা এক্সট্রা দেওয়া লাগছে। সো অল টুগেদার দ্য প্রোডাক্ট প্রাইস ইজ কামিং টু 160, এবং ওয়েটিং টাইম ইজ 2 ডেজ। আপনি কি খাবেন? সার্টেনলি খাবেন না। বাট আপনার যদি চিটাঙে একটা ওয়্যার হাউস খোলা থাকে, তাহলে খুব অল্প সময়েই প্রোডাক্টটা আপনার কাছে ডেলিভারি হয়ে যাবে এবং এট এ ভেরি মিনিমাম কস্ট। তো সেই জন্য ওয়্যারহাউসটা আমাদের কাস্টমারের প্রোডাক্টটাকে অন টাইমে আসলে হেল্প করার জন্য, মানে সার্ভ করার জন্য হেল্প করে। এরপরেরটাতে এসে আসলে আমাদের টপিকে যেহেতু নাই, বাট তারপরে একটু বলে নেই। একটা ওয়্যারহাউস হচ্ছে একটা কোম্পানির জন্য একেবারে ইনভেস্টমেন্টের একটা মানে বড় অ্যাকাউন্ট হয়ে যায়। কারণ ওয়্যারহাউসে কি রাখছেন, ম্যাটেরিয়ালস গুলোকে রাখছেন। এই ম্যাটেরিয়ালস গুলোকে আমাদের সেই একেবারেই অ্যাজ লিকুইড অ্যাজ ক্যাশ, সো আপনার সিগনিফিকেন্ট ক্যাশটাও ইনভেন্টরিতে হিসাবে আটকে আছে ওয়্যারহাউসে। ম্যাটেরিয়াল হ্যান্ডেলিং ইকুইপমেন্ট যেটাতে আছেন, ফোর্ক লিফটের কথা চিন্তা করে দেখেন, 5 টনের লিফটিং ক্যাপাসিটির একটা ফোর্ক লিফট যদি বাংলা টাকায় কিনতে চান, 19,50,000 টাকা পড়বে। এবং তাছাড়াও আপনার অন্যান্য জিনিসপত্রের তো দাম আছেই। সো সেখানেও আপনার সিগনিফিকেন্ট একটা কস্ট আছে। ওয়্যার হাউসে যেই ম্যাটেরিয়ালগুলো যে র্যাকের উপর রাখেন, সেটা কিন্তু স্যার নর্মাল র্যাকগুলো না, এগুলো রিইনফোর্স স্টিল, যেগুলো অনেক স্টার্ডি এবং এগুলোর দাম ভালোই পরিমাণে আছে। তো সেখানেও একটা ইনভেস্টমেন্ট আছে। আপনি যে মানুষগুলোকে দিয়ে কাজ করছেন, ইউ হ্যাভ টু প্রোভাইড দেম সাম ট্রেনিং অ্যাজ ওয়েল। বাংলাদেশে তো ট্রেনিং আমরা দেই না, বাইরের দেশে ইউএসএ তে দেখা যায় একটা মিডিয়াম সাইজ অথবা লার্জ কোম্পানি যদি মানে চিন্তা করে দেখেন, একটা $1,050 থেকে $1,200 পর্যন্ত তারা বছরে তার উপর ট্রেনিং এ ইনভেস্ট করে। এইটা মূলত ইনভেস্টমেন্টটা এসেছে মোটরোলার একটা স্টাডি থেকে। মোটরোলা একটা স্টাডিতে দেখিয়েছে যে $1 যদি আমি আপনার উপর ইনভেস্ট করি, সেটার আমার রেভিনিউ জেনারেশনে $6 পর্যন্ত আপনি বাড়াতে পারেন। ফর এন এক্সাম্পল, আমি আপনাকে যদি একটা ট্রেনিং প্রোভাইড করি যে কিভাবে এটা কি করে করতে হয়, কিভাবে প্রোডাক্ট সম্পর্কে আর একটু বেটার আর অ্যাওয়ারনেস দেই, বেটার কিভাবে চালাতে হয় সেগুলোর কথা বলি, আমি এই আমাকে এই ট্রেনিংটা দেওয়ার পর আমার কাছে যখন একটা কাস্টমার আসবে, আপনি যখন আরো প্রপারলি এক্সপ্লেইন করবেন, তখন কিন্তু আপনার সেলসটাকে বেড়ে যায়। আর ওয়্যারহাউস ম্যানেজমেন্ট সিস্টেম, এটা তো একটু এক্সপেন্সিভ আছে, আমাদের দেশে তো আসলে ম্যানুয়ালি আমরা করার চেষ্টা করি আর এক্সেল গুলাকে ইউজ করি, বাট বড় বড় কোম্পানিগুলো করে, সেটার আসলে বেশ ভালো পরিমাণে খরচ আছে। তো ওয়্যারহাউসের এই জায়গাতে যদি দেখেন, তোর 5টা ওদের নীতি আছে,
যেই প্রোডাক্টের অর্ডারটা দেওয়া হবে যেন অর্ডার রাইট প্রোডাক্টটাকে পিক করে আনতে পারেন। এফিসিয়েন্সির কথা বলা হয়েছে, কম সময়ে অধিক কাজ করতে পারেন। বিকজ আপনার নলেজ যদি বাড়ে দেন সার্টেনলি অনেকগুলো কাজ খুব এফিসিয়েন্টলি করতে পারবেন। কাজ করার সময় ইউ হ্যাভ টু মেক শিওর যে আপনার ফ্লোরগুলোকে সবগুলোতে ক্লিন থাকে। এগুলো আপনার যেগুলোকে ফ্রুট আইটেমসের কথা বলছেন, বিস্কিট, সিডস, এইগুলোর ক্ষেত্রে বেশি অ্যাপ্লিকেবল হয়, কারণ সেগুলো যদি ক্লিন না থাকেন তাহলে আপনার বিভিন্ন ধরনের ইনসেক্টসের কথা বলছেন, সেগুলো র্যাট বা মাইটসের এইগুলোর আক্রমণ হতে পারে। সেফটির কথা বলা হচ্ছে যে ওয়্যারহাউসে আপনার প্রচুর ভিডিও দেখতে পারবেন, ফেসবুকে অ্যাভেলেবল আছে। ওয়্যারহাউসে প্রোডাক্টটাকে যখন নামাচ্ছেন উঠাচ্ছেন এরকম করতে গিয়ে অনেক সময় অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তো সেই ব্যাপারে আপনাকে সেফটির কথা এনশিওর করতে বলা হয়েছে। এই জন্য দেখবেন যে ওয়্যারহাউসে যখন এই ফোর্কলিফটটাকে মুভ করে তখন টি 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 করে একটা সাউন্ড দিতে থাকে। ইভেন ইভেন আপনার যখন রিভার্স গিয়ারেও চলছে তখনও একটা আমাদের গাড়িতে যেরকম একটা নয়েজ হয় সেরকম নয়েজও আপনার এর 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 দিতে থাকবে। ইভেন অ্যামাজনের যেই পুরো ওয়্যারহাউসগুলো রোবট দিয়ে চালায়, সেখানেও আপনার বেশ কিছু ভিডিও আছে, ইউটিউবে সার্চ করলেই দেখবেন সামনে ওতে সেন্সর লাগানো। কোনো হিউম্যান এলিমেন্টস বা কোনো কিছু দেখলেই সেটা নিজে অটোমেটিক স্টপ হয়ে যাবে, কারণ আপনার উপর রান ওভার করতে চায় না। সেটা হলে আপনার অ্যাক্সিডেন্ট তো হবেই, বাট আপনাকে যে পরিমাণ কম্পেনসেশন দেওয়া লাগবে সেটা অনেক, মানে একটা হেভি ডিমান্ড। ওয়্যারহাউসে তো বলা হয়েছে ইনভেন্টরি থাকে, ইনভেন্টরি ইজ অ্যাজ লিকুইড অ্যাজ ক্যাশ। সো সেখান থেকে আপনি একটা একটা সরাই ফেললে, ল্যাপটপের কথা বলেন, মোবাইল ফোনের কথা বলেন, দোজ আর প্রিটি এক্সপেন্সিভ, জুয়েলারি ওয়াচ। সো সেই জন্য আপনার সিসিটিভি সার্ভেলেন্স লাগবে। আবার ওয়্যারহাউসে অনেকে হাই ভ্যালু আইটেম যখন থাকে সেগুলোকে কেজের আন্ডারে দিয়ে রাখে। যেরকম আপনারা বিভিন্ন সুপার মার্কেটে যেয়ে দেখবেন মেয়েদের কসমেটিক্স, বাচ্চাদের দুধগুলোর, আপনার আমার শেভিং এর জেল ব্লেডস গুলো, দিজ আর ভেরি এক্সপেন্সিভ ওয়ান্স। সো সেগুলোকে কি করে একটা গ্লাসের একটা ইয়ের মধ্যে থেকে অথবা একটা লক এন্ড কি থাকে, এরকম করেই ওয়্যারহাউসে আপনার এক্সপেন্সিভ আইটেমস গুলোকেও বা হাই ভ্যালু আইটেমস গুলোকেও তারা এইভাবে করে রাখা হয়। তো এরপরে একটা বেসিক্যালি বলা হয়েছে যে ওয়্যারহাউসের আর কাজকর্ম তাড়াতাড়ি করার জন্য আপনাকে বলা হয়েছে এফিসিয়েন্সিটাকে বাড়াতে হবে। ওয়্যারহাউসের কাজ করতে গিয়ে একটা সবচেয়ে বেশি সময়টা লাগে একটা প্রোডাক্টটাকে পিক করতে। তো ওই পিক মেকের মধ্যে থেকেও সময় লেগে যায় প্রোডাক্টটা কোথায় আছে সেটাকে খুঁজে বের করতে। এইটাকে মিনিমাইজ করার জন্য ওরা আপনার এই ভিশন পিকিং গুলা দিয়েছে। সেটার ভিডিওটা আপনাদের স্লাইডের সাথে অ্যাড করা আছে, বাট আমি ওইদিকে যাচ্ছি না। তো এইটা হচ্ছে আমার একটা ওয়্যারহাউসের মধ্যে থেকে বেশ কিছু থিওরিটিক্যাল পার্ট যেটা আছেন সেটা কভার করেছে। এখন আমরা একটু দেখার চেষ্টা করছি যে ওয়্যারহাউস আসলে কত ধরনের হতে পারে। তো আমরা এইটার ওয়্যারহাউসের ডেসক্রিপশনটা যদি দেখেন, আপনার যে স্লাইডটা আছে স্লাইডের টপ রাইটে এখানে যদি ক্লিক করেন, ক্লিক করলেই দেখবেন আপনার সমস্ত ও ইন ডিটেলস আপনার দেওয়া আছে, যে পাবলিক ওয়্যারহাউস কি, হ্যান ত্যান হাবি যাবি, এগুলো সবগুলোর ডিটেলস নিচেই আপনার দেওয়া আছে। এখানে হাইপারলিংক আছে, এখানে ক্লিক করলেই চলে যাবেন, অথবা আমি দিয়ে দিব আপনার আর গুগল ক্লাসরুমের যে ইয়েটাতে আছেন সেখানে দিয়ে দেব। তো ফার্স্ট অফ অল পাবলিক ওয়্যারহাউস এবং পাবলিক এবং গভর্নমেন্টটা একসাথে কম্পেয়ার করি বা একসাথে ডিসকাস করি। পাবলিক এবং গভর্নমেন্ট ওয়্যারহাউস এই দুটোই গভর্নমেন্টের নিজস্ব স্থাপনায় বা নিজস্ব উদ্যোগে তৈরি করা হয়েছিল। এখন পাবলিক ওয়্যারহাউস এবং গভর্নমেন্ট ওয়্যারহাউস বোথ আর ইনিশিয়েটেড বাই দ্য গভর্নমেন্ট অফ এ কান্ট্রি। একটা পাবলিক ওয়্যারহাউসটা হচ্ছে সর্বসাধারণের জন্য, এবং গভর্নমেন্ট ওয়্যারহাউসটা হচ্ছে শুধুই গভর্নমেন্টের রাষ্ট্রীয় কাজে ব্যবহার করা হবে। পাবলিক ওয়্যারহাউসটা হচ্ছে আপনি যে জায়গায় ব্যবসা করছেন সেইটার নিডটাকে কনসিডার করে সরকার তার নিজস্ব জায়গায় একটা ওয়্যারহাউস স্থাপনা করেছে, করে আপনি আমি আমার ট্রেড লাইসেন্স থাকলে তার বিনিময়ে সেই জায়গাতে স্বল্প মূল্যে আমি ওয়্যারহাউসটাকে আমি চালাতে পারছি। ওয়্যারহাউসের সুবিধাটা হচ্ছে সবচেয়ে খরচের পার স্কোয়ার ফিট হিসাবে রেন্টটা সবচেয়ে কম। এখন সেই জায়গার মধ্যে থেকে রেন্ট কম, সুবিধাটা হচ্ছে আপনার অ্যাপ্রোচ রোড ভালো আছে, আপনার রোডের কানেক্টিভিটি ভালো, কারণ সরকার যেহেতু একেবারে সর্বপ্রথমে করেছে সেই জায়গার রোড টোড অ্যাপ্রোচ রোডগুলো যেখান থেকে বড় বড় গাড়িগুলো ঢুকতে পারে বের হতে পারে, হাইওয়ের সাথে কানেক্টিভিটি, এই জিনিসগুলো ভালো ছিল। সো পাবলিক ওয়্যারহাউসটা ইজ এক্সক্লুসিভলি ফর পাবলিক, যেখানের মধ্যে থেকে আমি আপনি সবাই রাখতে পারবো, কিন্তু তার জন্য রিকোয়ারমেন্ট হচ্ছে একটা ট্রেড লাইসেন্স লাগবে। গভর্নমেন্ট ওয়্যারহাউসটা হচ্ছে সেম একই জিনিস, গভর্নমেন্টের নিজস্ব জায়গায় স্থাপন করা, যেরকম পাবলিক ওয়্যারহাউসের কথা বলছেন
এখন সেই জায়গাতে গভর্নমেন্ট তার রাষ্ট্রীয় কার্যে জিনিসপত্র রাখবে, যেরকম হচ্ছে বিজি প্রেসের জন্য রাখছে। তারপরে আপনি আরো দেখেছেন যে হতে পারে আমাদের খাদ্য গুদামের কথা বলছেন, শস্য গুদাম খাদ্য মন্ত্রণালয়ের আন্ডারে, এরকম প্রচুর টাইপের আছে। সো বোথ আর অ্যাকচুয়ালি স্ট্যাবলিশ বাই দ্য গভর্নমেন্ট, গভর্নমেন্টের নিজস্ব জায়গায় তৈরি, কারণ একটা হচ্ছে সর্বসাধারণের জন্য উন্মুক্ত, আরেকটা হচ্ছে শুধুই রাষ্ট্রীয় কার্যে উন্মুক্ত। জাস্ট লাইক ওই যে আমাদের পাবলিক বাস যেরকম আছেন, দুটোই দেখবেন বিআরটিসি, একটা হচ্ছে আমার আপনার সবার জন্য, আর একটা হচ্ছে শুধুই মাত্র লেখা হচ্ছে সরকারি অফিসারদের জন্য, অথবা হতে পারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন্য, এরকম সেম জিনিসটা হচ্ছে। তো বাট এখনকার প্র্যাকটিসটা হচ্ছে অনেক ক্ষেত্রে দেখা যায় পাবলিক ওয়্যারহাউসের যে সরকারি যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলো আপনার বিভিন্ন প্রাইভেট অর্গানাইজেশনকেও দিয়ে দেয়, যে খাস বা বরাদ্দকৃত জমিতে তুমি এখানে ওয়্যারহাউস তৈরি করো, করে তুমি সর্বসাধারণের জন্য আহ, এইটাকে আপনার ওপেন করে দেয়। সো এখন কোন ক্ষেত্রে একটু চেঞ্জ হয়ে গেছে, এখন শুধুমাত্র গভর্নমেন্ট করে না, বা আপনার কিছু কিছু প্রাইভেট অর্গানাইজেশন তারা গভর্নমেন্টের কাছ থেকে লিজ নিয়েও সর্বসাধারণের জন্য সেম ফ্যাসিলিটিকে প্রোভাইড করে। প্রাইভেট ওয়্যারহাউসের এর একটু উদাহরণ আসি। প্রাইভেট ওয়্যারহাউস যেরকম আমাদের মিনা বাজারের যে নিজস্ব ওয়্যারহাউসটা আছে, এক্সক্লুসিভলি মিনা বাজার তার নিজস্ব কাজে ব্যবহার করছে। এইটার ফ্যাসিলিটি গভর্নমেন্ট ওয়্যারহাউসের থেকে অথবা ধরেন পাবলিক ওয়্যারহাউসের থেকে ফার ফার বেটার হয়, বিকজ এইখানে একটা কোম্পানি তার নিজস্ব প্রয়োজনে বিভিন্ন ধরনের ফ্যাসিলিটি ইনক্লুড করে, যেটা তার আর এফিসিয়েন্সিটাকে, সিকিউরিটিটাকে, অপারেশনসগুলোকে আরো এক্সপার্টাইট করার জন্য হেল্প করে। তো সেটা এক্সক্লুসিভলি শুধুমাত্র আপনার জন্য, যেটা আমাদের ক্যাম্পাসের সাথেই আপনার মিনা বাজার আছেন, এখানে অন্য কেউ রাখতে পারছে না। স্মার্ট ওয়্যারহাউসটা সেটাও আপনার প্রাইভেট ওয়্যারহাউসের মতোই, বাট এইগুলাতে আপনার আরএফআইডি, ওয়্যারলেস, আপনার রাউটার টাউটার এইগুলাকে দিয়ে সমস্ত অটোমেশনস প্রচুর পরিমাণে আছে বাংলাদেশে। খুব বেশি হয়তো মানে আসলে এরকম দেখা সম্ভব হয় না, বাট বাইরের দেশে অ্যামাজনের এক্সাম্পল প্রচুর আছে, যেখানে আপনারা দেখবেন দিজ আর স্মার্ট ওয়্যারহাউস। অ্যামাজনের কথা বলেন, ডিএচএল এর কথা বলেন, ওয়ালমার্টের কথা বলেন, এগুলোর সবার ক্ষেত্রে কিন্তু ভেরি ভেরি স্মার্ট ওয়্যারহাউস গুলোতে আছেন। বন্ডেড ওয়্যারহাউসের কথাটা বলেছিলাম, আমি যদি ধরেন কার ইম্পোর্টার হই, আমি জাপান থেকে টয়োটা নিয়ে আসলাম, টয়োটার একটা গাড়ি আনলাম, আনার পর আমার পোর্ট থেকে খালাস হয়ে গেল, পোর্ট থেকে মাত্র নামালো, নামানোর পর স্বাভাবিক নিয়ম হচ্ছে আমি সেটা ডিউটি বা ট্যাক্স পে করে গাড়িটা ছাড়িয়ে নেব। আমার ডিউটি বা ট্যাক্স পে করার আগে, মানে ধরেন আজকে সকালবেলা আপনার গাড়িটা আমাদের মংলা পোর্টে নামলো, এবং আমি আপনার ধরেন আজকে হচ্ছে কয় তারিখ, আজকে হচ্ছে 19 তারিখ, আমি 25 তারিখ বা 26 তারিখের দিকে ট্যাক্স পে করে নিয়ে নিব। এখন এই যে অন্তর্বর্তীকালীন যে 5-6 দিন আছেন, সরকার কি করবে, তার নিজস্ব একটা মংলা পোর্টের সাথেই এরকম একটা খালি জায়গা আছে, সেখানে যারা যারা গাড়ি এনেছেন তাদেরকে, সব গাড়িগুলোকে রাখা হয়েছে। কেন রাখা হয়েছে, কারণ এখনো পর্যন্ত তার ডিউটি প্রদান করা হয়নি। ডিউটি প্রদান করলে গাড়িটার চাবি দিয়ে গাড়িটা এখান থেকে বাইরে বের করে নিয়ে যাবে। তার মানে ইম্পোর্টেড আইটেমস গুলো, এটা হতে পারে স্থলবন্দর, এটা হতে পারে ডকইয়ার্ড, এটা হতে পারে এয়ারপোর্ট, যেটাই হয়ে থাকে, সেই ইম্পোর্টেড আইটেমস গুলো যার উপরে একটা ট্যাক্স নির্ধারিত করা আছে, সেই ট্যাক্স আইটেমগুলোকে আপনার ক্লিয়ার করে প্রোডাক্টের পজিশনটা নিতে হয়। নেওয়ার পূর্বে সরকার যে সমস্ত তাদের নিজস্ব ওয়্যারহাউসে গাড়ি বলে আপনি খোলা জায়গায় রাখতে পারছেন, বাট পেপার আইটেমস হলে নিশ্চয়ই আপনার উপরে একটা টিন শেড থাকবে। তার মানে ইম্পোর্টেড আইটেমস ডিউটি প্রদান করার পূর্ববর্তী সময়ে সরকার তার নিজস্ব জিম্মায় প্রোডাক্টটাকে সংরক্ষণ করে। এটা একটা খোলা জায়গা হতে পারে, এটা একটা টিন শেডেড অথবা সিকিউরিটি এই এই সহ এরিয়া হতে পারে, সেই জায়গাটাকেই আপনাকে বলা হচ্ছে বন্ডেড ওয়্যারহাউস। তার মানে বন্ডেড ওয়্যারহাউস হচ্ছে সেই সরকারি জায়গাগুলোর কথা বলা হচ্ছে, যে জায়গাতে যে কোনো ইম্পোর্টেড আইটেমসগুলো তার ডিউটি পে করার পূর্ববর্তী সময়ে সংরক্ষণ করা হয়, ডিউটি পেমেন্ট করছেন, করে সেখান থেকে নিয়ে যাচ্ছেন। এখন প্রশ্নটা একটু আগে আসতে পারে যে বন্ডেড ওয়্যারহাউস কি শুধুই সরকার পরিচালনা করতে পারে? আগে ছিল সরকার পরিচালনা এক্সক্লুসিভলি গভর্নমেন্টই করতো, বাট আমরা সময়ের সাথে সাথে দেখেছি এখন অনেকগুলো পোর্ট এখন আর গভর্নমেন্ট নিজে আপনার মেনটেন করে না। ইন্ডিয়াতে আছে, আহ, আপনার ইউরোপে আছে দেবী শঙ্কর জেট বা দিব্য শঙ্কর ডিবি নামে আছেন, তারা প্রচুর পরিমাণে পোর্টগুলোকে তাদেরকে লিজ দিয়ে দেওয়া হয়েছে। এখন সেই
পোর্টগুলো থেকে যখন ওভারসিজ থেকে প্রোডাক্টগুলোকে আনছেন, ডিউটি পে করার আগ পর্যন্ত তারা একটা নির্দিষ্ট স্থানে সেটাকে সংরক্ষণ করছে, এবং সেটা আহ, যেহেতু এখন ইট ইজ দ্যাট পোর্ট ইজ ম্যানেজড বাই প্রাইভেট অর্গানাইজেশন, তাহলে বন্ডেড ওয়্যারহাউসটা আগে যেটা শুধুই গভর্নমেন্টের ওন ছিল, এখন গভর্নমেন্টের সাথে সাথে প্রাইভেটও হতে পারে যদি সেই সকল পোর্ট ম্যানেজমেন্টটা যদি কোনো প্রাইভেট প্রতিষ্ঠান নিয়ে থাকে। ডিস্ট্রিবিউশন সেন্টারটা যেটা হয়, ওয়্যারহাউস এবং ডিস্ট্রিবিউশন সেন্টারের মধ্যে থেকে একটা পার্থক্য যেটা বলা হচ্ছিল যে ওয়্যারহাউসটা সাধারণত সকল প্রোডাক্টগুলোকে ডিস্ট্রিবিউশন সেন্টারে পাঠায়, এবং আর ডিস্ট্রিবিউশন সেন্টার সে তার আশেপাশের রিটেলার হতে পারে, ডিলার হতে পারে, এবং কিছু কিছু ক্ষেত্রে কাস্টমারের বাসায় ডাইরেক্ট অর্ডারেও পাঠাতে পারে। তার মানে ডিস্ট্রিবিউশন সেন্টারটা হচ্ছে ওয়্যারহাউসের আরেক ধাপ আগে, যেখানে ওয়্যারহাউস থেকে আইটেমসগুলো বা গুডসগুলো রিসিভ করে সে তার আপনার কাস্টমারের বাসায় পৌঁছে দেয়। যেটা আমরা আহ, আমাদের মিনা বাজারের কথা যদি বলেন, ক্যাম্পাসের সাথে যেটা আছেন, সেটাকে আপনি ওয়্যার হাউসে বলতে পারেন, ডিস্ট্রিবিউশন সেন্টার বলতে পারেন। এখন আসলে আগে যেরকম দেখেছিলেন যে একজন বোলার শুধুই মাত্র বলার হতো, বাট এখন একজন বোলার ব্যাটসম্যানও হয়, অলরাউন্ডারই বেশি হয়। এখনকার ওয়্যার হাউসের ফাংশনস দুটোই থাকে। আগে ওয়্যার হাউসটা বলা হতো এখানে একটা লম্বা সময়ের জন্য প্রোডাক্টটাকে হোল্ড করা হচ্ছে, কারণ সে ডিস্ট্রিবিউশন সেন্টারকে প্রোভাইড করবে এবং ডিস্ট্রিবিউশন সেন্টার পরবর্তীতে অন্যান্য রিটেলার আছে, ডিলার আছে, তাদেরকে পৌঁছাবে। বাট এখন ওয়্যারহাউস ওই সেই ক্রিকেট প্লেয়ারের মতো একজন বোলার, এখন ব্যাটসম্যানও ওয়্যারহাউস এখন মাল্টিপারপাস সার্ভ করে থাকে। কোঅপারেটিভ ওয়্যারহাউসের কথা বলা হয়েছে। কোঅপারেটিভ মানে সমবায়। আপনি এর এই সমবায়টা হতে পারে, আপনি ধরেন আমি যদি রাজশাহীর কথা বলি, রাজশাহীর এইতে যেরকম প্রচুর পরিমাণে আম হয়, এখন সেই জন্য সরকার সেখানে একটা আপনার আমের জন্য ওয়্যারহাউস টেরাস খুলে দিয়েছে। বাট আপনারা রিসেন্টলি দেখেছেন যে খুলনা, আপনার চুয়াডাঙ্গার কথা বলছেন, এই জায়গাগুলোতে আমের বাম্পার ফলন হচ্ছে। এখন সেই জায়গাতে গভর্নমেন্ট এখনো পর্যন্ত কোনো কোল্ড স্টোরেজ বা এরকম ওয়্যারহাউস তারা স্ট্যাবলিশ করেনি। এখন আপনাদের এলাকার কয়েকজন মানুষ তারা মিলে একটা কোঅপারেটিভ খুলে বসলো, বসে বলল যে ঠিক আছে, আমাদের টাকা দিয়ে আমরা এলাকার একটা সিএসআর অ্যাক্টিভিটিজের মতো আমরা এক কাজ করি, আমরা একটা ওয়্যারহাউস খুলে দিলাম। তার মানে আপনারা 10-15 জন মিলে একটা সমবায় খুলে একটা বিশাল ওয়্যারহাউস ফ্যাসিলিটি প্রোভাইড করলেন। এখন করার পর আপনার লোকাল যারা যারা লোকগুলো আছে, তারা আপনার তাদের আম টাম জাতীয় জিনিসপত্র সেই ওয়্যারহাউসে রাখতে পারছে। এইখানে রেটটা দু ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে কোঅপারেটিভ মেম্বারদের জন্য একরকম, এবং কোঅপারেটিভের মেম্বারের বাইরে যারা তাদের জন্য একরকম। তার মানে আমি যদি কোঅপারেটিভের মেম্বার হই, আমার জন্য ধরেন প্রতি বছর হবে 1,000 টাকা আপনার একটা ধরেন একটা গ্যারেজের টাইপের রুমের মতো খরচ বা ভাড়া। আপনি যদি মেম্বার না হয়ে থাকেন, আপনার হয়তো 1200 বা 1300 পড়বে। সো এই কোঅপারেটিভ ওয়্যারহাউসে আর আগে ছিল বেসিক লেভেল অফ ফিচার্স গুলো পাওয়া যেত, এখনকার ফিচার্স গুলো একটু অ্যাডভান্সও আছেন, সিকিউরিটিও ভালো, এই সমস্ত কিছু পাওয়া যাচ্ছে। কোল্ড স্টোরেজ ওয়্যারহাউসের ক্ষেত্রে যেরকম আমরা অনেক সময় ইম্পোর্টেড আইটেমসের কথা বলেন বা লোকাল আইটেমসের কথা বলেন, এই যে বাইরের দেশ থেকে আমরা মাংস নিয়ে আসি, মাংসের দাম প্রচুর বেড়ে গিয়েছিল, আমরা ব্রাজিল থেকে আমদানি করতে চাচ্ছিলাম। আমাদের ফ্রোজেন ভেজিটেবলস এর কথা বলছেন, আইসক্রিমের কথা বলছেন, সো ফিশের কথা বলছেন, যেগুলো আমরা আহ, বাইরের দেশ থেকে আনি, আবার দেশ থেকেও বাইরে পাঠাই, সেগুলোকে সার্টেন টেম্পারেচার রিকোয়ারমেন্ট দরকার পড়ে। সো এই টেম্পারেচার রিকোয়ারমেন্টের জন্যই আপনার যে সকল সকল প্রোডাক্টগুলোকে টেম্পারেচার সেন্সিটিভ, সেই সকল প্রোডাক্টগুলোর জন্য আমার নর্মাল ওয়্যারহাউসের বাইরেও একটা স্পেশাল রিকোয়ারমেন্ট দরকার পড়ে, সেটার জন্য একটা সার্টেন টেম্পারেচার থাকে। তো আমরা সেটা ম্যাটেরিয়াল স্টোরেজে দেখবো যে আসলে কি কি ধরনের আমাদের টেম্পারেচার রিলেটেড দরকার আছে। সো কোল্ড স্টোরেজ হচ্ছে সেখানে রেফ্রিজারেটেড আইটেমস গুলোকে আমার রাখার প্রয়োজন পড়ছে। এখন পরবর্তীতে আসছে ক্লাইমেট কন্ট্রোলের কথা। আপনারা হয়তো দেখেছেন, ফিমেল স্টুডেন্টদের ক্ষেত্রেই বলি, অনেকে শাড়ি রেখে দিয়েছেন, অনেকে পাঞ্জাবি রেখে দিয়েছেন, অনেক বছর আপনার বা বেশ কিছুদিন আপনার আলমারিতে থাকার পর দেখবেন পরার পর একটু পরেছেন, টান একটা ফেসে গিয়েছে, ছিঁড়ে গিয়েছে, একটা লাইন হয়ে গিয়েছে। আপনিও দেখবেন টাকা রেখেছেন, টাকার মধ্যে থেকে একটা আহ রাস্টের মতো একটা পড়ে গিয়েছে বা একটা স্টেইনও পড়ে গিয়েছে। এটা মূলত পড়ে হচ্ছে হিউমিডিটির কারণে। তো আমাদের এখানে যে বাতাসের আর্দ্রতা যদি বেশি থাকে, আমাদের সার্টেনলি এদিকে আছে, তো আমাদের দেখবেন আপনার কাগজপত্রগুলো, যেমন
বাংলা টাকার কথা বলছেন, ইভেন আপনার যদি কোনো দলিলের কথা বলছেন বা স্ট্যাম্পের কথা বলছেন, দেখবেন কাগজগুলো বেশ সময় রাখার পর একটু কর্কর হয়ে যায়। আগে যেরকম এত খুব ফ্লেক্সিবল ছিল, এখন সেরকম থাকে না। এই ধরনের আইটেমস যদি হয়, কোনো পেইন্টিং আপনার, আর লেদার ব্যাগগুলো তো দেখবেন আলমারিতে পড়ে আছে, একটা ফাঙ্গাসের মতো পড়ে গিয়েছে বেশ অনেক দিন ধরে। এরকম আইটেমসগুলো যেগুলোতে হিউমিডিটির কারণে সেই প্রোডাক্টের কোয়ালিটিটা আপনার হ্যাম্পার হয়ে যায়, প্রোডাক্টের লাইফটা আরো স্কুইজ করে যায়, বিকজ অফ দ্য কোয়ালিটি অফ দ্য প্রোডাক্ট আগের থেকে ডিগ্রেড করছে। সেগুলোকে নিশ্চয়ই আপনার একটু সংরক্ষণ করতে হবে। সেই সকল জায়গাগুলোকে একটা আপনার ক্লোজ এনভায়রনমেন্ট থাকে, ধরেন একটা গ্যারেজের সাইজের, সেই এই আপনার ক্লাইমেট কন্ট্রোল ওয়্যারহাউসগুলোতে আপনাকে, হতে পারে লেদার আইটেমস, হতে পারে পেইন্টিংস, হতে পারে সার্টিফিকেট, হতে পারে ফার্নিচার, হতে পারে সুভেনিয়ার, হতে পারে আপনার বিভিন্ন ধরনের আহ, কাপড় টাপড়ের কথা বলছেন, এই জিনিসগুলোকে আপনি সেভ করতে হচ্ছে। সেগুলোকে রাখছেন, ওর একটা আপনার একটা হিউমিডিটি মেনটেন করবে, সো দ্যাট আপনার টাকা, এনিথিং এলস যেগুলোকে আপনি রাখছেন সেগুলোর মধ্যে থেকে কোনো ধরনের এরকম রাস্ট, কোনো ধরনের দাগগুলো যেন না পড়ে। ক্লাইমেট কন্ট্রোল এনভায়রনমেন্টগুলো আসলে সেই সকল প্রোডাক্টের জন্য মোস্ট অ্যাপ্লিকেবল, যেটা হিউমিডিটির কারণে প্রোডাক্টের আর কোয়ালিটি সিগনিফিকেন্টলি ডিটোরিয়েট করে। সেগুলোর জন্য আপনার দরকার, যেরকম বললাম, সুভেনিয়ার হতে পারে, পেইন্টিং হতে পারে, লেদার ব্যাগ হতে পারে, লেদার রিলেটেড আইটেমস হতে পারে, টাকার কথা বলছেন, ইয়োর সার্টিফিকেটের কথা বলছেন, ক্লোথসের কথা বলছেন, এই সকল আইটেমসের জন্য। সো এটাই হচ্ছে আমাদের ওয়্যারহাউসের বিভিন্ন টাইপগুলো যেটা আছে, সেটা দিয়ে আমরা কভার করছি।